সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ঘটনাটি অন্য যে কোনো দিনের ঘটনার থেকে সম্পূর্ণই আলাদা। অন্য দিনে ঘটনার থেকে আজকের ঘটনাটি বেশি ভয়ানক, তাই ঘটনাটি কেউ মিস করবেন না। একটি শরীরে কতগুলো জিন ভর করতে পারে? 2টা, 3টা, 5টা। আজকে শুনবেন 10টি জিন একটি শরীরে ভর করেছে। এই বিষয়ে আপনাদের কাছে কিছু গল্প বা ঘটনা তুলে ধরব। আমি শুরুতে একটি কথা বলতেছি, বাচ্চারা কেউ এই ভিডিওটি দেখবেন না, তারা এখান থেকে চলে যান, কারণ আজকের এই গল্পটি খুবই ভয়ানক। আর যারা দেখতেছেন, আপনারা যদি ভয় না পান তাইলে ভিডিওটি দেখুন, আর যদি ভয় পান তাইলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন, আপনারা দেখবেন না, এখান থেকে চলে যান। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, চলুন আজকে ভয়ানক রোমাঞ্চকর ঘটনাটি তুলে ধরি। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, আমাকে ঠিক যেইভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুধু সুমন ভাই না, প্রিয় অডিয়েন্স বৃন্দ এবং সম্মানিত ভিউয়ার্সরা, আপনারাও কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মিজানুর রহমান। এবার প্রথম ভূতের ইউটিউব চ্যানেলে ঘটনা প্রকাশ করলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আজকে যে বিষয়ে ঘটনাটি আপনাদের মাঝে প্রকাশ করব, এটি আমার মামাতো ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। কারণ আজকের ঘটনাতে যেই কথাগুলো এবং যেই ঘটনাটিগুলো ঘটে গিয়েছিল, আমি সেগুলি আপনাদের মাঝে প্রকাশ করব। এটা সম্পূর্ণই সত্যি ঘটনা, কারণ বানায়াট না। এটা আমার অভিজ্ঞতা থেকে প্রকাশ করা, আমার নিজের চোখে যতটুকু দেখেছি এতটুকুই আপনাদের মাঝে প্রকাশ করব। আমার মামাতো ভাইয়ের শরীরে 1টি, 2টি, 3টি, 5টা না, 10টি জিন ভর করেছিল। তারা আমার মামাতো ভাইয়ের শরীরটা একদম নষ্ট করে দিয়েছে, আমার মামাতো ভাইয়ের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এই বিষয়ে কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। ছোট্ট একটি ঘটনা, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা কেউ হারিয়ে যাবেন না। যদি ভয় না পান তাইলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। যাই হোক, আমার কথা বলতে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমার মামাতো ভাই নাম আমিনুর রহমান। আমিনুরের বাড়িতে আমি গিয়েছিলাম, কারণ আমার মামাতো ভাই রাত্রেবেলা আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে, ভাই তুই কই? আমি বললাম আমি বাসায় আছি। আমাকে বললো তুই এক্ষুনি আমার বাড়িতে চলে আয়। আমি বললাম এত রাত্রে তোর বাড়িতে কেন, কি হয়েছে? আমার মামাতো ভাই আমাকে বললো, জানে না, শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি বললাম কেন, মামা মামি নেই? আমাকে বললো আছে, তাদেরকে ডাকতে পারতেছি না, তুই চলে আয়। আমি আর দেরি করলাম না, আমি গাড়িটা বের করলাম, মানে আমার বাইক আছে, বাইকটা বের করলাম। বের করে আমার বাড়ি থেকে বাইক নিয়ে যেতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগে। এর ভিতরে আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি। যে দরজায় বেল দিতেই হঠাৎ দরজাটা খুলে গেল। আমি কিছুটা অবাক হলাম, কারণ আশেপাশে কেউই নেই। আবার ভাবতেছি হয়তোবা আমি আসবো বলেছে, তার কারণে দরজাটা খুলে রেখেছে। যাই হোক, আমি ভেতরে প্রবেশ করলাম। ঢুকে আমার মামাতো ভাইয়ের রুমে গেলাম, দেখলাম আমার মামাতো ভাই নেই। আমি চতুর্দিকে খুঁজতেছি, নেই। দেখি আমি বাইরে থেকে আসতেছি। আমি বললাম কি রে, আমাকে ফোন দিয়ে কই গিয়েছিলি? আমিনুর আমাকে বললো কোথাও না, একটু বাইরে গিয়েছিলাম। আমি বললাম আমাকে ফোন দিয়ে বাইরে গিয়েছিলি, বাইরে হাওয়া খেতে গিয়েছিলি? তুই তো মানুষ খুব একটা ভালো না। আমিনুর আমাকে বললো আচ্ছা চল ভেতরে চল। আমি বললাম তোর শরীরটাই বলে খারাপ, তুই না দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। আমিনুর হাসতে হাসতে বললো আরে এমনি বললাম, আমার একা একা ভালো লাগতেছে না, তাই তোকে ফোন দিলাম, তুই আজকে আমার সঙ্গে থাকবি। আমি বললাম শালা বাটপার, আমি এখানে আর থাকবো না, আমি বাড়িতে যাব। আমিনুর আমাকে বললো তোর গাড়িটা আমি ভেতরে ঢুকে দিয়েছি, তুই আর কই থেকে যাবি, গাড়িতে তালা মেরে দিয়েছি, তুই আমার সঙ্গে ঘরে চল। আমরা দুজনে ঘরে গেলাম। ঘরে যেয়ে শুয়ে শুয়ে গল্প করতেছি। এর ভিতরে দরজায় কে জানে টোকা দিচ্ছে। কৌতূহলবশত আমি দরজাটা খুলে দিলাম। দরজা খুলতে দেখি আমার মামা। মামাকে সালাম দিলাম, মামা সালামের উত্তর দিল, দিয়ে বলছে তুমি কখন এসেছো? আমি বললাম এই যে কিছুক্ষণ আগে। মামা আমাকে বললো তুমি এসেছো, আমাদেরকে ডাক দিবে না? আমার ভাই আমিনুরকে অনেক বকাবকি করলো।
তোর ভাই এসেছে, তুই আমাকে ডাক দিবি না? আমিনুর আর কিচ্ছু বললো না। আমি বললাম, সমস্যা নেই মামু, আপনি যে শুয়ে পড়েন। মামু আমাকে বললো, তুমি খাবার খেয়েছো? আমি বললাম, হ্যাঁ আমি খাবার খেয়ে এসেছি। মামু আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে, আর গল্প করার দরকার নেই, দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ো। তাই বলে মামা ওখান থেকে চলে গেল। আমি দরজাটা লেগে দিলাম, দিয়ে এসে আমিনুরকে বললাম, শালা আজকে তোর কারণেই কতগুলো কথা শুনলাম। আমিনুর বলল, তুই কই কথা শুনলি? যত কথা না আমি শুনলাম, আমাকে বকাবকি করে লাভবো। যাই হোক, চল শুয়ে পড়ি। তাই বলে দুজনেই শুয়ে পড়লাম। হঠাৎ করে রাত্রেবেলা আমার ঘুমটা ভেঙে গেল, দেখে আমিনুর আমার পাশে নেই। আমি তো হতভম্ব হয়ে গেছি, আমিনুর কই গেল। আমি বিছানা থেকে নিচে নামলাম, নামিয়ে দেখি নিচে পড়ে আছে। আমি হাসতে হাসতে ওকে একটা লাথি দিলাম। সে প্রচন্ড রেগে গেল আমার উপরে। এত রাগ কখনো দেখায়নি আমার সঙ্গে। সে আমাকে অনেক বকাবকি করতে লাগলো, অনেক চিল্লাপাল্লা করতেছে। ভাগ্য ভালো সেদিন মামুর ঘুম ভাঙেনি, হয়তোবা মামুর ঘুম ভাঙলে আমিনুরকে অনেক রাগারাগি করতো, ওকে অনেক বকাবকি করতো। কপাল ভালো সেদিন মামুর ঘুম ভাঙেনি। কিছুক্ষণ পরে আমিনুর ঠান্ডা হলো। আমার ইচ্ছা করলো ওখান থেকে আমি চলে যাই, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, তার কারণে যেতে পারিনি। আশেপাশে এলাকাটা খুব একটা ভালো না। আমি পরের দিন সকালবেলা আমিনুরকে বললাম, আমি বাড়িতে যাব। আমিনুর বলল, কেন, কি হয়েছে, বাড়িতে যাবে কেন, এখানে ভালো লাগতেছে না? আমি আমিনুরকে বললাম, রাত্রেবেলা তুই আমার সঙ্গে যে ব্যবহারটা করেছিলি, হয়তো বা এটা না করলেও পারতিস। আমিনুর আমাকে বলল, না আমি কি করেছি, আমি তো কিছু করিনি, আমি তোর সঙ্গে কেন খারাপ ব্যবহার করব, তুই তো আমাকে চিনিস। আমি বললাম, আগে চিনতাম, কিন্তু এখন চিনি না। এখন যে ব্যবহারটা করলি আমার সঙ্গে রাত্রেবেলা, এটা আমি কোনোদিনও ভুলবো না, সারা জীবন আমার মনে থাকবে। তাই বলে আমি ওখান থেকে চলে আসতে লাগলাম। আমিনুর দৌড়ে আমার সামনে গেল, যে আমাকে বলতেছে, তুই যাস না, আমার একা একা জানি না কিরকম জানি লাগে, আমারও অনেক ভয় করে, কোথাও যেতে ইচ্ছা করে না। আমি আর কি করব? আমি আর কিছু করলাম না। আমিনুরকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম, চলে গেলাম ঘরে। যে বিছানায় শুয়ে আছি, আমার বারবার একটা কথাই মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে, রাত্রেবেলা এরকম খারাপ ব্যবহার কেনই বা করলো? এরকম ব্যবহার আমার সঙ্গে কোনোদিনই করেনি। আমি অনেক দিনই রাত্রে বা ঘুমের মাঝে ওকে অনেক মারধর করেছি, সে শুধুই হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু কালকের ঘটনাটা আমার মোটেও ভালো লাগতেছে না। এর ভিতরেই কোথা থেকে যেন আমিনুর এলো। তার চোখ দুটো লাল হয়ে আছে, তার চোখের দিকে যেন তাকানো যাচ্ছে না। তার কি ভয়ানক চোখ, তার চোখের দিকে যেন তাকানো যাচ্ছে না। আমি বললাম, কি রে বাটপার, তুই কি গাঞ্জা খেয়েছিস নাকি? সে কোনো কথা বললো না, সোজা এসে বিছানায় শুয়ে পড়লো। আমি আর তাকে ডিস্টার্ব করলাম না। কিছুক্ষণ পর থেকে ঘুমিয়ে পড়েছে। আমি তার পাশে বসে থেকে ফোন টিপতেছি। হঠাৎ করে সে চিৎকার দিয়ে ওঠে। মামা মামি দুজনে দৌড়ে এসেছে, এসে বললো, কি হয়েছে? আমি মামাকে বললাম, জানে না কি হয়েছে, সে ঘুমিয়েছিল, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেছে। তার চোখের দিকে তাকিয়ে দেখে তার চোখটা স্বাভাবিক হয়ে গিয়েছে। আমি বললাম, কি রে ভাই, কি হয়েছে? আমাকে আমিনুর বলল, জানে না, বাজে একটা স্বপ্ন দেখেছে মনে হয়। আমি আমিনুরকে বললাম, শালা পাগল, ঘুমিয়ে পড়। তাই বলে আমি ওখান থেকে চলে গেলাম, মা মামি চলে গেল। আমিনুর আবারও ঘুমিয়ে পড়েছে। ঠিক সন্ধ্যার সময় মাগরিবে যখন আজান দিয়ে ফেলে, তখন যেন সে ঘরের ভিতরে থাকতে চায় না। 3 থেকে 4 দিন আমি দেখলাম সে মাগরিব আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কোথাও জানি চলে যায়, আবার মাগরিবের নামাজ পড়া আবারও সে ফিরে আসে। বিষয়টা আমার অস্বাভাবিক মনে হলো। আমি মামাকে বিষয়টা তুলে ধরলাম। মামা বলল, জানি না, অনেকদিন যাবতই এরকম করতেছে, কি হয়েছে তার? আমি মামাকে বললাম, আচ্ছা মামা, একটা ভালো হুজুর দেখে ঝাড়া ফুঁ দিয়ে নাও তো। আর মামা বললো, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, কালকে সকালে কিছু একটা করব। আমাকে বললো, তোমরা খেতে চলো, খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। আমরা খাবার টেবিলে চলে গেলাম, সবাই মিলে খাবার খেয়ে ঘুমিয়ে চলে গিয়েছি। আমিনুরও শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে দেখলাম আমিনুরও ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম, বারে এত তাড়াতাড়ি আজ ঘুমিয়ে পড়ছে, শালা কি মাল খেয়েছে নাকি? এই কথাটা তার কান পর্যন্ত পৌঁছে গেছে। সে প্রচন্ড আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, একে একে 2বার আমার সঙ্গে সে খারাপ ব্যবহার করলো। আমার এবার মাইন্ডটা খুবই লেগেছে।
আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে আমার বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পরে আমার মামার ফোন এসেছে। আমি ফোনটা রিসিভ করলাম। আমাকে বললো তুমি কই? আমি বললাম আমি তো বাড়িতে চলে এসেছি। মামা আমাকে বললো তুমি বাড়িতে গিয়েছো, আমাকে বলে যাবে না? আমি বললাম কি হয়েছে? মামা আমাকে বললো আমিনুরকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে গিয়েছে নাকি? আমি বললাম না, আমার এখানে তো আসেনি। আচ্ছা আমি দেখতেছি। তাই বলে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি। চতুর্দিকে ভালো করে খুঁজে, সারা গ্রামটা খুঁজে দেখি, কিন্তু কোথাও নেই। আমি বাইক নিয়ে চলে গেলাম তার গ্রামে। যে তার গ্রামটাও খুঁজে দেখি, কিন্তু পাই না। শুধু আমি না, আমার আরও 4-5 জন বন্ধু বান্ধবকে ফোন দিলাম, তারাও চলে এলো। চতুর্দিকে ঘিরে ফেলেছে, পুরো গ্রামটা খুঁজে দেখেছি, কিন্তু কোথাও নেই। হঠাৎ করে আমার মনে বাড়ি খেতে লাগলো। আমার মামার বাড়ির থেকে কিছুটা দূরে একটি আড়া বা জঙ্গল আছে, সেখানে যেয়ে দেখি তো। আমি ওখানে চলে গেলাম, যে দেখলাম কেউই নেই। হঠাৎ করে যেন আমার চোখ পড়লো একটি গাছের উপরে। গাছের উপরে দেখলাম কেউ একজন বসে আছে। আমি ফোনের লাইট মারলাম, কিন্তু দেখা যায় না। আমার বন্ধুদেরকে ফোন দিলাম, তারা ওখানে চলে এলো। এসে তারাও খুঁজলো, কোথাও নেই। আমি বললাম আচ্ছা লাইট আছে কার কাছে? একজন বললো আমার কাছে টর্চ লাইট আছে। আমি বললাম আচ্ছা টর্চটা ওই গাছের দিকে মার। হ্যাঁ, যখনই মেরেছি আমার চোখটা যেন কপালে উঠে গিয়েছে। দেখলাম আমিনুর গাছের ডালে বসে থেকে কিছু একটা খাচ্ছে। আমি বললাম কিরে শালা বাটপার, তুই গাছে কি করেছিস এত রাতে, নেমে আয়। সে কোনো কথা বলে না। আমি আবারও বললাম, সে তারপরেও কোনো কথা বলে না। আমি বললাম এবার কিন্তু আমার প্রচন্ড রাগ হচ্ছে, তো কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেবো গাছ থেকে। এটা বলার সঙ্গে সঙ্গে সে গাছ থেকে লাফ দিল। এত দূর থেকে লাফ দিয়েছে, অথচ তার কিচ্ছু হয়নি। সে সোজাসুজি মাটিতে পড়লো, পড়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে আমার গলাটা চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তার এই আচরণটা আমার মোটেও ভালো লাগলো না। আমার বন্ধুরা মিলে তার হাত থেকে আমাকে ছাড়িয়ে নিল। আমি বললাম তুই আজকে বাড়িতে চল, তোর খবর আছে। হঠাৎ করে সে ওখান থেকে উধাও হয়ে গেল। বিষয়টা দেখে যেন আমার চোখটা কপালে উঠে গিয়েছে। আমি কি করব? এক্ষুনি আমার সামনে দেখলাম সে হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল। সবাই যেন নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। আমার বন্ধুরা বলতেছে ভাই এখান থেকে পালা, এখানে কোনো জিন আছে অবশ্যই। জিন না থাকলে এইরকম কাজ আর কে করবে? আমিও মনে মনে ভাবলাম হয়তো এটা কোনো জিনের কাজ। আমরা আর বুঝতেও বাকি রইল না, আমার ভাই আমিনুরের কাছে জিন এসেছে, তাকে জিন বশ করে নিয়েছে। আমি দ্রুত চলে গেলাম আমার মামার কাছে, যে আমার মামাকে সব ঘটনা খুলে বললাম। আমার মামা বলল তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরেই তো আমিনুর ঘরে চলে এসেছে। আমি বললাম আমিনুর ঘরে এসেছে, আপনি আমাকে ফোন দিবেন না? আমাকে বলল কতবার ফোন দিয়েছে তোমার ফোনে, দেখো তো। আমি দেখলাম প্রায় 40 বারের বেশি ফোন দিয়েছে আমার কাছে। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো এটাই, আমরা তো নিজ চোখে দেখেছি আমিনুরকে। সে ঘরে যদি আসে তাইলে ওটাকে আমি তো আর ঠিক থাকতে পারতেছি না। আমার শরীরটা কাঁপতে লাগলো, বারবার একই কথাই মনে হচ্ছে। আমি আর এখানে এক মুহূর্ত দেরি করলাম না, আমার বন্ধুদেরকে নিয়ে আমি বাড়িতে চলে গেলাম। আমার বন্ধুদেরকে বললাম তোদের আর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, তোরা আমার বাড়িতে থেকে যা। সবাই মিলে আমার বাড়িতে থাকলাম। পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করলাম। ব্রাশ করে আমার বন্ধুদেরকে ডাক দিলাম, তাদেরকে বললাম তোরা খাবার খেয়ে যাস, আম্মু রান্না বসাইছে। আমার বন্ধুরা আমাকে বললো তুই কই যাবি? আমি বললাম আমি আমিনুরের বাড়িতে যাব। আমার বন্ধুরা বললো আচ্ছা ঠিক আছে, আপডেট কি হয় আমাদেরকে জানাস, আমরা খাবার খেয়ে বাড়িতে চলে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোরা থাক, আমরা গেলাম। তাই বলে আমি ওখান থেকে রওনা দিলাম, চলে গেলাম আমার মামা বাড়িতে। যে সরাসরি আমার মামার রুমে চলে গেলাম। আমার মামাকে রাতের সব ঘটনা খুলে বললাম। আমি আমার মামাকে বললাম আমার মনে হয় এর পিছনে কোনো একটা জিনের কারসাজি আছে, আমার মনে হয় তাড়াতাড়ি ভালো একটা কবিরাজ দেখানো উচিত। আমার মামা বলল রাত্রি থেকে তারা কিছু অদ্ভুত আচরণ আমি লক্ষ্য করতেছি। যাই হোক তাইলে একটা ভালো কবিরাজ কোথায় পাবো, ভালো একটা কবিরাজের সন্ধান দাও। আমি বললাম আমার কাছে ভালো একটি কবিরাজ আছে। আমি আমার মামাকে নিয়ে আর আমার মামাতো ভাই আমিনুলকে নিয়ে চলে গেলাম সেই কবিরাজের কাছে। কবিরাজের সঙ্গে সরাসরি কথা বললাম। কবিরাজ বলল যদি কোনো জিনের আসর থেকে থাকে
তাহলে অবশ্যই তার কাছ থেকে আমি তোমার ভাইকে মুক্ত করে নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করবে না। তোমার ভাইকে নিয়ে এসেছো? আমি বললাম হ্যাঁ নিয়ে এসেছি, সেই গাড়িতে আসে। আমাকে কবিরাজ বললো আচ্ছা ওকে ডাক দাও, নিয়ে এসো রুমের ভিতরে আমার। আমি গেলাম, যে আমিনুরকে নিয়ে কবিরাজের ঘরে চলে গেলাম। কবিরাজ বলল এই পাটির উপরে তোমার ভাইকে বসিয়ে দাও। আমি আর দেরি করলাম না, আমিনুরকে পাটির উপরে বসিয়ে দিলাম। আমরা চেয়ারে বসে আছি, কবিরাজ কি জানি মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ করে চতুর্দিকে যেন অন্ধকার নেমে এলো। কবিরাজ বলল হ্যাঁ এটা জিনের কারসাজি, তবে আমার মনে হয় না তোমার ভাইয়ের শরীরে একটা জিন আছে, একাধিক জিন বসবাস করতে পারে, সম্ভাবনা আছে। আমি বললাম আচ্ছা আপনি চিকিৎসা করেন। কবিরাজ আবারও মন্ত্র পড়তে লাগলো। কবিরাজ মন্ত্র পড়ছে, চতুর্দিকে যেন অন্ধকার আরো বেশি নেমে এলো। হঠাৎ করে আমার ভাই আমিনুরের শরীরটা কেঁপে উঠলো। আমিনুরও অজ্ঞান হয়ে পড়ে গেল সেই পাটির উপরে। আমি ধরতে গেলাম, কবিরাজ বলল তুমি তার গায়ে হাত দিও না, সে একাই উঠবে। হ্যাঁ যেমন কথা তেমন কাজ, কবিরাজের মন্ত্র পড়া শেষ হয়নি, এর ভিতরেই আমার ভাই আমিনুর একা একাই উঠে পড়ল। উঠে বলতেছে তুই কেন ডেকেছিস আমাকে? আমাকে কি কারণে ডেকেছিস? আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর খবর আছে। তোর তো খবর করবো এই সঙ্গে আমিনুরকেও শেষ করে দিব। কবিরাজ বলল তুই আর কিছু করতে পারবি না, তুই যদি বেশি কথা বলিস তাহলে তোকে বন্দি করতে বাধ্য হব। আমার আর বুঝতে বাকি রইল না, জিন হাজির হয়েছে আমার ভাইয়ের শরীরে। আমার মামা যেন থমকে গিয়েছে, আর মামা কোনো কথা বলতেছে না। কবিরাজ আর আমার মামাতো ভাই আমিনুরের ভিতরে অনেক কথা কাটাকাটি হচ্ছে। ও আরেকটি কথা, এটা তো আমার মামাতো ভাই না, এটা একটি জিন। জিন আর কবিরাজের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে। হঠাৎ করে কবিরাজ হাতে একটি চাকু নিয়ে মাটিতে গাড়তে শুরু করলো। একটা করে বাড়ি দিচ্ছে, আর জিনটি যেন প্রচন্ড ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠতেছে। তার চিৎকারে যেন পুরো বাড়িটা কেঁপে উঠতেছে। তার চিৎকারে যেন ঘরের ভিতরে টেকা মুশকিল হয়ে গিয়েছে। কি ভয়ানক চিৎকার তার! হয়তোবা এটা আমি নিজের কানে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না। আমি কখনো জিন দেখিনি, সেই প্রথম আমার ভাইয়ের আমিনুরের শরীরে জিন দেখেছি। জিন কতটা ভয়ানক হতে পারে হয়তোবা আমিনুরের শরীরে সে না প্রবেশ করলে বুঝতেই পারতাম না। যাই হোক আমি ঘটনায় চলে যাই। জিনটি চিৎকার করতেছে আর বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কবিরাজ বলল এখানে কি তুই একা আছিস না অন্য কেউ আছে? জিনটি বলল আমি একা না, আমার আরো 9 ভাই আছে, আমরা 10 ভাই। কবিরাজ বলল তোদের বাড়ি কোথায়, তোরা কোথায় থাকিস? জিনটি বলল আমরা এদের বাড়ির পিছনেই একটি আড়া আছে, সে আড়াতে একটি গাছ আছে বড়, ওই গাছে থাকি। আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, আমার ভাই আমিনুরকে ওই গাছের উপরে দেখেছি। তার মানে তোরা আমিনুরকে নিয়ে গিয়েছিলিস ওই গাছে, ঠিক না? জিনটি বলল হ্যাঁ আমরা নিয়ে গিয়েছিলাম। আমি বললাম তাইলে আমিনুর চোখের পলকে কোথাও উদয় হয়ে গিয়েছিল। জিনটি বলল তোমাদের চোখকে ফাঁকি দিয়ে তাকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আমি মামাকে বললাম দেখেছেন সেদিনকে হোদাহুদি আমাকে বকাবকি করলেন। মামা কোনো কথা বলে না। কবিরাজ আবারও মন্ত্র পড়তেছে আর বলতেছে তোকে এবার বন্দি করব। হ্যাঁ যেমন কথা তেমন কাজ, একজনকে বন্দি করলো, পরবর্তীতে আরেকজনকে ডাকলো, সেও চলে এলো, তার সঙ্গে অনেকক্ষণ যাবৎ কথা বলল। প্রায় সারা রাতি কেটে গেল তাদেরকে বন্দি করতে করতে। 10টা জিনকে বন্দি করে নিয়েছে কবিরাজ। আমি কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেও পারিনি। আমি ঘুমিয়ে গিয়েছি, আমি শুধুমাত্র দেখেছি একজনকে বন্দি করা, তারপরে বাকি 8 জনকে বন্দি করেছে। তার পরবর্তীতে আরেকজনের সঙ্গে কথা বলতেছে, সেই সময় আমার ঘুমটা ভেঙে যায়, দেখি 9 জনকে বন্দি করে ফেলেছে। 10 নম্বর জনকেও বন্দি করতেছে, 10 নম্বর জনকেও বন্দি করে নিয়ে পানি পড়ে দিল, সঙ্গে তাবিজ দিয়ে দিল একটি, দিয়ে বললো আমিনুরের শরীরে এটা সবসময় বেঁধে রাখবে, এ যেন ওইটা না খোলে। আর পানি পোড়াটা দিনে 2 থেকে 3 বার খেয়ে নিবে, আর পুরো ঘরে ছিটিয়ে দিবে। 3 থেকে 4 দিনের মাথায় ইনশাল্লাহ আমিনুর ঠিক হয়ে যাবে। তারপর আর কোনো পানি দেওয়ার দরকার নেই, কিন্তু তাবিজটা যাতে না খোলে, সেটা যাতে তার সঙ্গেই থাকে। কবিরাজ বলল আপনারা এখন একে নিয়ে যেতে পারেন, আর কোনো সমস্যা হবে না আশা করি।
আমরা কবিরাজের হাতিয়ে দিয়ে ওখান থেকে নিয়ে এসে আমিনুরকে নিয়ে বাড়িতে চলে এলাম। 2 থেকে 3 দিন পরে থেকে একদম সুস্থ হয়ে গিয়েছে আমিনুর। আগের মতো কথাবার্তা, হাঁটাচলা সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। তারপর থেকে প্রায় 6 থেকে 7 মাস কেটে গিয়েছে। আল্লাহর রহমতে এখনো সমস্যা হয়নি। যাই হোক সুমন ভাই, ঘটনাটি অলরেডি বড় হয়ে গেছে, আমি আর বড় করতে চাই না। এটা সম্পূর্ণই বাস্তব একটি ঘটনা, আমার জন্যই দোয়া করবেন। আর আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটাই দেখেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক আমি আর কথা বলছি না, শুনবে আপনি ভালো থাকবেন প্রিয় অডিয়েন্স বৃন্দ, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাই হোক মিজানুর ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মিজানুর ভাই, আপনার কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। আপনারা এত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে প্রকাশ করলেন। সংক্ষিপ্ত আকারে হলেও ঘটনাটি অলরেডি অনেক টাইম ভালো লেগেছে আমার। আশা করব প্রিয় অডিয়েন্স বৃন্দ আপনাদেরও ভালো লাগবে। আমার সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যারা যারা আমার নিয়মিত ভিডিওটি দেখেন তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতেছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন, আপনাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে আর আপনারা যদি ঘটনা পাঠাতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে ঘটনাটি পাঠিয়ে দিবেন। তার আগে আরেকটি কথা বলে নেই মিজানুর ভাইকে নিয়ে। মিজানুর ভাইয়ের ঘটনাটি আমার সত্যি অসম্ভব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মিজানুর ভাইয়ের নামে একটি কমেন্ট করে যাবেন। মিজানুর ভাইয়ের থেকে আরও কিছু ঘটনা আমরা আশা করি শুনতে পারবো, সেই উদ্দেশ্যই আপনাদেরকে বলতেছি। আপনারা আপনারা ঠিক কীরকম ঘটনা শুনতে অভ্যস্ত, কীরকম ঘটনাগুলো শুনতে আপনাদের বেশি ভালো লাগে, সেই হিসেবেই আমি আপনাদের মাঝে ঘটনাগুলো প্রকাশ করার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে অনেকে আমাদের কাছে ঘটনা পাঠাতে চায়, অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে। যদি কমেন্টে বলতো কেউ যে এই ঘটনাগুলো আমাদের ভালো লাগে, তাইলে ঘটনাগুলো প্রকাশ করার জন্য সুবিধা হতো। আমরা সেই বিষয়ে ঘটনাগুলো আপনাদেরকে এমনি প্রকাশ করতাম, কারণ অলরেডি বেশ কিছু ঘটনা আমার কাছে জমা হয়ে আছে, যে ঘটনাগুলো সবার মাঝে প্রকাশ করতে পারছি না, কারণ মাঝখানে আমার কাছে কোনো ঘটনাই ছিল না। কিন্তু বেশ কিছুদিন যাবত আমার কাছে যেভাবে আপনারা ঘটনাগুলো পাঠিয়ে দিচ্ছেন, অলরেডি অনেক ঘটনা আমার কাছে জমা হয়ে আছে। তার ভিতরে কিছু ভাইরা ভয়ানক কিছু ঘটনা পাঠিয়ে দিয়েছেন। যেমন রুহুল আমিন ভাই একটি ঘটনা পাঠিয়েছে জিনের অলৌকিক শক্তি, আর রবিউল ভাই একটি ঘটনা পাঠিয়েছে আমাদের মাঝে আবারও। সেই ঘটনাটির নাম জিন কি কালো জাদু করে, জিন আবার কেমন করে কালো জাদু করতে পারে। যাই হোক ঘটনাটি অবশ্যই আপনাদের মাঝে খুব শীঘ্রই প্রকাশ করব, জিন কিভাবে কালো জাদু করে। পরবর্তীতে আরেকজন ঘটনা পাঠিয়েছে সামিয়া ইসলাম। সামিয়া ইসলাম মনে হয় এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল, আবারও সে আপু আমাদের কাছে আরেকটি ঘটনা পাঠিয়ে দিয়েছে। ঘটনাটির নাম 2 ভাইয়ের শরীরে এক জিন বাস করে। যাই হোক এই ঘটনাটিও আমার অসম্ভব ভালো লাগলো। ঘটনাটি আমি পড়ে রেখেছি, খুব শীঘ্রই চেষ্টা করব ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরবার। পরবর্তীতে আরেকটি আপু আমাদের কাছে ঘটনা পাঠিয়েছে, মনিকা ইসলাম আমাদের কাছে আরেকটি ঘটনা পাঠিয়েছে, সরি আরেকটি না, এবারই প্রথম ঘটনা পাঠিয়েছে। ঘটনাটির নাম দিয়েছে স্কুলের জিন। জিন বিষয়ে বেশি ঘটনা আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে। যাই হোক পরবর্তীতে আরও একটি ভাই আমাদের কাছে ঘটনা পাঠিয়েছে, নাম আরাফাত হোসেন। আরাফাত হোসেন আরেকটি ঘটনা পাঠিয়েছে। আরাফাত হোসেন ভাইয়ের আগে আমাদের কাছে একটি ঘটনা পাঠিয়ে দিয়েছিল, এবারও বিপরীত কিছু করেনি, আবারও একটি ঘটনা পাঠিয়ে দিয়েছে। ঘটনাটির নাম জঙ্গলের কালো জিন। যাই হোক এই ঘটনাটিও আমার অসম্ভব ভালো লাগলো। পরপরও অনেকটি ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমাদের কাছে প্রায় 20 থেকে 22টি ঘটনা স্টকে আছে। আশা করবো একের পর এক ঘটনাগুলো তুলে ধরবো। আপনারা আর দেরি করবেন না, খুবই দ্রুত ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিন। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক কিছু ঘটনা আমাদের কাছে তুলে ধরুন। যাই হোক যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। এটা আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক অলরেডি ঘটনাটি অনেক টাইম বড় হয়ে গিয়েছে, আমি আর বড় করতে চাই না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি?
চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।